আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। ছোটবেলায় আমরা লেখচিত্রের সাহায্যে দ্বিঘাত সমীকরণের সমাধান তো অবশ্যই করে এসেছি, যেখানে আমরা দেখে এসেছি যে একটা দ্বিঘাত বহুপদী রাশি ইকুয়ালস টু 0 যখন দেওয়া হয় তখন 0 স্থলে আমরা ওয়াই বসিয়ে প্রথমে সেটার গ্রাফটা অঙ্কন করি। ওই গ্রাফটা আমাদের এক্স অক্ষকে কোথায় কোথায় ছেদ করছে সেই বিন্দুগুলোর ভুজ দেখে কিন্তু আমরা সমাধানগুলো বের করে থাকি। যদি আমাদের দুইটা বিন্দুতে ছেদ করে তখন আমরা বলতাম সমাধান হচ্ছে দুইটা, এবং দুইটা বিন্দুর ভুজকে আমরা কি বলতাম, আমাদের এক্স এর সমাধানের মান বলতাম। তার পরবর্তীতে আমরা দেখেছি যে যদি আমাদের একটা মাত্র বিন্দুতে স্পর্শ করে তখন আমরা বলি যে জিনিসটা আমাকে স্পর্শ করে গিয়েছে, তার মানে একটাই মাত্র সমাধান আছে। যদি দুইটা সমাধানই থাকে বাট সমাধান দুইটাকে আমরা সমান বলি, মানে ব্যাপারটা এরকম যে গ্রাফটা তো কিছুটা আস্তে আস্তে করে উপরে উঠে যাচ্ছে, ব্যাপারটাকে এরকম চিন্তা করা যায়, যার কারণে কি আমার ছেদবিন্দু দুইটা একটু কাছাকাছি চলে আসছে এবং এই পর্যায়ে এতটা কাছে আসছে যে দুইটা আলাদা ছেদবিন্দু একটা বিন্দুতে মিলে গেছে বলে মনে হচ্ছে। তখন আমরা কি বলতাম, তখন আমরা বলতাম হচ্ছে এখন আমাদের সমাধান দুইটা পরস্পর সমান, হোয়াট এভার। তখনও বলতাম যে বিন্দুর যে ভুজটা আছে সেটাই হচ্ছে আমাদের সমাধান। কিন্তু কখনো কি এটা চিন্তা করেছো যে যদি আমাদের নিশ্চয়কের মান নেগেটিভ হয়, অর্থাৎ সমাধান দুইটা যদি আমাদের জটিল সংখ্যা হয়ে যায়, সেগুলোকে কিভাবে গ্রাফিক্যালি ভিজুয়ালাইজ করা যায়? কারণ এক্ষেত্রে তো আমরা জানি যে তখন সেটা বাস্তবে আসলে আমার এক্স অক্ষকে ছেদই করে না, কারণ জিনিসটা আরও কিছুটা উপরে উঠে যায়। কখনো কি মনে প্রশ্ন এসেছে? এই জিনিসটা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি। তো আজকে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তুই হবে একটা বহুপদী সমীকরণের কমপ্লেক্স সমাধানগুলো গ্রাফিক্যালি কীভাবে ভিজুয়ালাইজ করা যায় সেই জিনিসটাকে আইডেন্টিফাই করা। যেহেতু আমরা দেখতেই পাচ্ছি যে কমপ্লেক্স সমাধানের ক্ষেত্রে আমাদের গ্রাফের মধ্যে জিনিসটা ছেদ করতেছে না এক্স অক্ষকে, তাহলে কিভাবে আমরা আমাদের সমাধানগুলোকে গ্রাফিক্যালি খুঁজে পাবো সেই জিনিসটা ভিজুয়ালাইজ করাটাই হচ্ছে আজকে আমাদের এই ভিডিওর উদ্দেশ্য। তো পুরো ভিডিও জুড়ে থাকছি আমি ফারহান মুহিব নিটল, আমরা দেখছি প্রজন্ম। ভিডিওর শুরুতে আমরা কিছু সমীকরণ আগে একটু দেখে নিই। প্রথমে উদাহরণস্বরূপ আমি একটা সমীকরণ নিয়ে নিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়ালস টু 0। এবং আমরা জানি এই সমীকরণটার সমাধান দেখার জন্য আমাকে যে গ্রাফটা বানাতে হবে সেটা হচ্ছে জাস্ট এই 0-র জায়গায় y ধরে নিয়ে গ্রাফটাকে ড্র করতে হবে। আমরা গ্রাফটা ড্র করার জন্য ডেসমসে চলে আসলাম। y ইকুয়ালস এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। এবার যদি আমরা খুব ভালো মতো লক্ষ্য করি তাহলে আমরা দেখতেই পাচ্ছি এই সমীকরণের সমাধান হচ্ছে x ইকুয়ালস টু 1 এবং x ইকুয়ালস টু 3। চলে আসছে আমাদের দ্বিতীয় প্রশ্নে। আমাদের দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইকুয়ালস 0। এটাকে সমাধানের জন্য আমি আবার ডেসমসে চলে যাচ্ছি। সমীকরণটা লিখে দিচ্ছি y ইকুয়ালস এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। এবারে যদি আমি গ্রাফটার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমার পুরো গ্রাফটা এক্স অক্ষকে মাত্র একটা বিন্দুতে স্পর্শ করেছে, সেটা হচ্ছে 3,0। তাই উক্ত বিন্দুর অ্যাবসিসা বা ভুজের মান 3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ এই সমীকরণে আমাদের মূলটা হচ্ছে x ইকুয়ালস টু 3। এটাকে আসলে 3,3 লেখাটা ভালো, কারণ যেমনটা আমরা বললাম এখানে আমাদের দুইটা বিন্দু ছিল গ্রাফটা যখন এই অবস্থায় ছিল, তারপর আমাদের গ্রাফটা এক পর্যায়ে আস্তে আস্তে উপরে উঠছিল এবং উপরে ওঠার কারণে এই বিন্দুগুলো একটু কাছাকাছি চলে আসছিল এবং একটা পর্যায়ে যখন এরকম অবস্থায় চলে আসছে বিন্দুটা কিন্তু আমাদের 3-এ মিলে গেছে। এবারে আমাদের তৃতীয় প্রশ্নে আমরা চলে যাচ্ছি। এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 ইকুয়ালস টু 0। এখান থেকে আমাকে x এর ভ্যালু বের করতে হবে। এ যাবত আমরা এই দুইটা ম্যাথ যেভাবে করলাম সেভাবেও যদি আমরা এই 3 নম্বর ম্যাথটাকে সলভ করতে চাই তাহলে আমরা শুরুতে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 লিখব, তারপর ইকুয়ালস 0 না দিয়ে 0 স্থলে আমরা y দিয়ে দিব। এবার যদি গ্রাফটাকে দেখি, গ্রাফটাকে দেখতে কিছুটা এরকম লাগছে এবং আমরা খুব ভালো মতোই লক্ষ্য করতে পারছি যে গ্রাফটা কিন্তু আমাদের এক্স অক্ষকে ছেদ তো দূরের কথা স্পর্শ পর্যন্ত করে নাই। তাহলে এই অবস্থায় কি আদৌ আমাদের পক্ষে সম্ভব গ্রাফ থেকে সমাধান বের করা? এই জিনিসটা করার বাস্তবিকভাবে দুইটা আলাদা প্রসিডিওর আছে। একটা প্রসিডিওর হচ্ছে যেটা সত্যিকারের যে আমরা যে গ্রাফিক্যালি এতক্ষণ সলভ করলাম ওই সলিউশনটা না, একটা চোরাই পদ্ধতি। এবং দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে আমাদের জেনুইন পদ্ধতি, অর্থাৎ আমরা যে প্যারাবোলিক গ্রাফটা আঁকি এই প্যারাবোলিক গ্রাফের কমপ্লেক্স প্লেনার এক্সপানশন।
ওই এক্সপানশনে আমি এখনই যাচ্ছি না, আমি আগে চোরাই পদ্ধতিতে জিনিসটা কিভাবে সলভ করতে হবে সেটা নিয়ে একটু কথা বলছি। মেথড নাম্বার 1, প্রশ্নটাকে আমি এক্স দিয়ে না লিখে টি দিয়ে লেখার চেষ্টা করছি। টি স্কোয়ার মাইনাস 2t প্লাস 2 ইকুয়ালস টু 0। অর্থাৎ এই প্রশ্নটা যদি আমি সমাধান করতে যাই তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সারের মধ্যে টি এর যে ভ্যালু আসবে এটাই তো আমাদের উত্তর। আমরা শুরুতেই ধরে নিব অ্যান্সারটা হচ্ছে জটিল। এখানে অনেকে আপত্তি করতে পারে যে ভাই আপনি কিভাবে শিওর হচ্ছেন অ্যান্সারটা জটিল? হয়তো তো পারে অ্যান্সারটা বাস্তব, কোনো সমস্যা নাই। যদি কথার কথা তর্কের খাতে ধরে নিই, টি এর মান হচ্ছে কথার কথা 100। কেন 100কে কি আমি 100 প্লাস 0 ইন্টু আই এই আকারে প্রকাশ করতে পারি না? আমরা কিন্তু এটা অবশ্যই পারি। তার মানে বিষয়টা হচ্ছে কিছুটা এরকম যে আমাদের বাস্তব হোক, কাল্পনিক হোক বা জটিল হোক, যেই প্রসেসেই থাকুক না কেন, আমরা যদি জটিল ধরে নেই তাতে কোনো সমস্যা নাই, বরং একটা সুবিধা আছে। কি সুবিধা? এই ক্ষেত্রে যদি আমাদের বাস্তব উত্তর হয় তাহলে আমাদের ইমাজিনারি কম্পোনেন্টটা 0 চলে আসবে, যদি আমাদের কাল্পনিক উত্তর হয় তাহলে রিয়েল পার্টটা 0 চলে আসবে, কিন্তু যদি কমপ্লেক্স হয় তখন কিন্তু আমরা আমাদের পারফেক্ট উত্তরটা পাবো। তাই এই ধরনের ম্যাথ করার জন্য আমরা শুরুতেই ধরে নিব হচ্ছে লেট, ধরে নিচ্ছি টি ইকুয়ালস টু হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। যারা ট্রিপলির আসি তারা হয়তো বা এই আইটাকে জে দ্বারা প্রকাশ করে থাকি। জিনিস তো মোটামুটি সেম, যে আই হচ্ছে √(-1). এবারে আমরা এই সমীকরণের মধ্যে টি এর মানটাকে বসাই দিব। তাহলে আমরা বলতে পারবো সুতরাং এক্স প্লাস আই ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2i এক্স প্লাস আই ওয়াই প্লাস 2 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা যদি এটাকে ভাঙি তাহলে পাবো এক্স স্কোয়ার প্লাস 2i এক্স ওয়াই প্লাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2iy প্লাস 2 ইকুয়ালস টু 0। আই স্কোয়ারের মান হচ্ছে আমাদের -1, তাই এই জায়গায় আমি সরাসরি -y স্কোয়ার লিখে দিতে পারবো। পরের লাইনে আমি রিয়েল পার্ট এবং ইমাজিনারি কম্পোনেন্টগুলোকে সেপারেট করে লিখতেছি। তাহলে এক্স স্কোয়ার হচ্ছে রিয়েল, 2i xy যেহেতু আই আছে তার মানে এটা ইমাজিনারি, আই স্কোয়ার যেহেতু রিয়েল তার মানে এখানে আমি সরাসরি -y স্কোয়ার দিয়ে দিতে পারবো। -2x এটা রিয়েল, -2iy আই আছে মানে এটা ইমাজিনারি, প্লাস 2 কোনো আই নাই মানে এটা হচ্ছে রিয়েল। রিয়েল পার্টটুকু আমি পুরোটা একবারে করে ফেললাম। এবার আমি হচ্ছে ইমাজিনারি পার্টগুলোকে একসাথে করব। ইমাজিনারি পার্টগুলো থেকে ইমাজিনারি ইউনিট যেটা আমাদের আছে আই, সেটাকে আমরা কমন নিয়ে নিলাম। তাহলে ইমাজিনারি কম্পোনেন্টগুলোর মধ্যে আমি প্রথমে পাবো 2xy, তারপরে আমি পাবো হচ্ছে -2y এবং এইটা ইকুয়ালস টু হচ্ছে 0। এবারে আমরা জানি যে আমাদের দুইটা কমপ্লেক্স নাম্বার যদি পরস্পর সমান হইতে হয় তাহলে অবশ্যই আমাদের রিয়েল পার্টটাকে এই পাশে রিয়েল পার্টের সমান হইতে হবে, ইমাজিনারি কম্পোনেন্টকে এই পাশে ইমাজিনারি কম্পোনেন্টের সমান হইতে হবে। তো যে কেউ বলতে পারে যে ভাই এখানে তো আমাদের শুধুমাত্র 0 আছে, এখানে তো আমাদের ইমাজিনারি কম্পোনেন্ট নাই। আচ্ছা, তাহলে হিসাবের সুবিধার্থে আমি 0 প্লাস আই ইন্টু 0 এই আকারে জিনিসটাকে আমি লিখে দিলাম। তাহলে যেহেতু দুই পক্ষ সমান তার মানে আমি আলাদাভাবে বলতে পারবো সুতরাং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 ইকুয়ালস টু 0। অন্যদিকে 2xy মাইনাস 2y এইটা ইকুয়ালস টু হচ্ছে 0। এবার xy এর বিভিন্ন মান বসালে আমি বাম পক্ষে বিভিন্ন ধরনের মান পাবো, কিন্তু xy এর সেই স্পেসিফিক দুইটা মান যার জন্য আমার এই দুইটা সমীকরণই সত্য হবে, সেই xy এর মানটাই কি আমার সঠিক সমাধান। তার মানে আমাদের কাজ হচ্ছে এই দুইটা ইকুয়েশনকে আমাদের সলভ করতে হবে। এই দুইটা সলভ করা তো খুব একটা কঠিন কিছু না। আমি চাইলে এই সমীকরণ থেকে ওয়াইটাকে কমন নিয়ে ওয়াই এর মানটাকে সাবস্টিটিউট করে এখানে বসাই দিতে পারি। আবার চাইলে এখানে আমরা কনিক ডিটেকশনও করতে পারবো। আমাদের ডেল্টা ইকুয়ালস টু কত আসে সেটা দেখবো। 0 হইলে আমাদের পেয়ার অফ স্ট্রেট লাইন হবে, সেটা বাস্তব অবাস্তব বা অনেক রকম হইতে পারে, একটা বিদ্যুতেও ছেদ করতে পারে, বাট আলটিমেটলি আমাদের পেয়ার অফ স্ট্রেট লাইন থাকবে। একই স্ট্রেট লাইন দুইবার গুণও হইতে পারে। আদারওয়াইজ আমাদের কোনো একটা কনিক হবে, সেই কনিক ডিটেকশনের জন্য আমরা এইচ স্কোয়ার মাইনাস এবি চেক করবো, সেখান থেকে ড্র করব। যারা ইন্টারমিডিয়েটে কনিক কিছু হলেও পড়ে আসছে তারা জিনিসগুলো কিন্তু অলরেডি জানি। তাই ম্যানুয়ালি কিভাবে গ্রাফ আঁকতে হবে এটা নিয়ে আমি আর কথা বাড়াচ্ছি না, আমি ধরে নিচ্ছি এটা সবাই আমরা পারি। আমি এখন যেহেতু আমার হাতে সফটওয়্যার আছে আমি সরাসরি সফটওয়্যারের মাধ্যমে এই দুইটা ইকুয়েশনকে প্লেস করে দেখাচ্ছি। আমি মিনিমাইজ করে দিলাম। আমাদের প্রথম সমীকরণটা ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 ইকুয়ালস টু 0। আমাদের সেকেন্ড যে সমীকরণটা আছে সেটা হচ্ছে 2xy
মাইনাস 2y ইজ ইকুয়ালস টু 0। এবার যদি আমি দেখার চেষ্টা করি যে আমাদের গ্রাফের সলিউশনটা কি আসতেছে, আমি জুম করে দিচ্ছি জিনিসটাকে। আমাদের দুইটা গ্রাফ এরকম পাওয়া গেছে। এবার যদি আমি সমাধান বিন্দুগুলো দেখার চেষ্টা করি, এ একটা বিন্দু, এ একটা বিন্দু, একটা হচ্ছে 1 1, একটা হচ্ছে 1 -1। তার মানে আমরা সমাধান করলে যে দুইটা ছেদ বিন্দু পাবো সেটা হচ্ছে 1, 1 এবং 1, -1। যদি xy এর মান পেয়ে যায় তাহলে তো আমাদের t এর মান পেতে কোনো সমস্যাই নেই। যেহেতু আমরা বলে রেখেছিলাম যে t হচ্ছে আমাদের x + iy, সুতরাং আমরা বলতে পারবো t = x + iy = 1 + i এবং আরেকটা হচ্ছে 1 - i। এই হচ্ছে আমাদের দুইটা সমাধান। যদি আমরা ম্যানুয়ালি ম্যাথটাকে করার চেষ্টা করি t এর মান কত, তাহলে আমরা সরাসরি দেখতেও পারি t = -b, তার মানে -2 ± নিশ্চয়ক অর্থাৎ b² - 4ac ডিভাইডেড বাই 2 ইন্টু a এর মান হচ্ছে 1। তাহলে আমরা পাবো 2 ± √4 - 8 ডিভাইডেড বাই 2। 4 - 8 করলে আসে -4। এটাকে আমরা 2i দ্বারা প্রকাশ করতে পারবো, কারণ রুটের ভিতর মাইনাস মানে একটা i লেখা যাবে। সেখান থেকে আমাদের সমাধান আসছে 1 ± i, এবং এই সমাধানটাই কিন্তু আমরা অলরেডি উপরে গ্রাফিক্যালি দেখে আসছিলাম। তাহলে আমরা একটা প্রসেস কিন্তু বুঝেই গেলাম যে কিভাবে গ্রাফিক্যালি যদি জটিল উত্তর আসেও সেক্ষেত্রে একটা সমীকরণকে সমাধান করতে হয়। এটা হচ্ছে আমাদের মেথড 1, যেটা কম্পারেটিভলি বোঝা ইজি। কিন্তু এখানে যারা একটু চিন্তাশীল তারা একটু কনফিউজড হতে পারে যে আমরা যে y = সমীকরণটা ধরে সলভ করতাম ওইটার সাথে তো জিনিসটা মিলছে না, কারণ ওইখানে আমরা দেখতাম একটা প্যারাবোলিক কোনো একটা গ্রাফ আসে এবং সেই গ্রাফটা প্র্যাকটিক্যালি এক্স অক্ষকে ছেদ করে না। হ্যাঁ, এটা একটা সুন্দর প্রসেস, খুব সুন্দরভাবে আমরা জিনিসটাকে সলভ করছি, কিন্তু কেন জানি মানে ফিল আসছে না। মানে এতক্ষণ এক্স অক্ষকে ছেদ করলে আমাদের যে বিন্দুটা আসে সেটাকে আমরা অ্যান্সার বলছিলাম, কিন্তু এখন তো জিনিসটা ছেদ করে নাই, কমপ্লেক্সভাবে যে এটা আসলে ছেদ করছে এই ফিলটা তো আমরা পাচ্ছি না। এইটাকে আসলে আমরা কোনোভাবে ফিল করতে পারি বা কোনোভাবে গ্রাফিক্যালি এই জিনিসটাকে দেখতে পারি। এখন আমরা হচ্ছে একটু জটিল যে ব্যাখ্যাটা আছে বাট অরিজিনালি যে জিনিসটা অ্যাকচুয়ালি ঘটে আমরা এখন সেই জিনিসটাকে দেখার চেষ্টা করি। এবার আমরা চলে যাচ্ছি মেথড 2-তে। মেথড 2 এটা হচ্ছে জেনুইন প্রসেস, বাট এই প্রসেসে যাওয়ার আগে আমাকে, যেহেতু আমরা এখন 3 ডাইমেনশনাল একটা গ্রাফের দিকে যাব, আমাকে বেশ কয়েকটা জিনিস বা কয়েকটা বেসিক আমাকে বুঝে নেওয়া লাগবে, কারণ আমরা মাল্টি ডাইমেনশনাল গ্রাফের দিকে যাচ্ছি। যদি আমি কাউকে জিজ্ঞাসা করি যে x = 1 এটা কিসের সমীকরণ, ম্যাক্সিমাম মানুষ বলবে ভাইয়া এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল একটা স্ট্রেট লাইনের সমীকরণ। কথাটাকে আমি পুরোপুরি ভুল বলতে চাচ্ছি না। আমি যদি এইটা জিজ্ঞাসা করি y = mx + c এইটা কিসের সমীকরণ, আমি শিওর 99.99% মানুষ বলবে এটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের সমীকরণ। এটাকেও আমি অস্বীকার করতে চাচ্ছি না, কিন্তু আমাকে এই জিনিসটা মনে রাখতে হবে, এই যে দুইটা কথা আমি বলছি এই দুইটা কথাই কিন্তু সত্য যখন আমি 2D স্পেসে কাজ করতেছি, অর্থাৎ এই দুইটা কথা শুধুমাত্র 2D স্পেসের জন্য সত্য। তাহলে ভাই অন্যান্য স্পেসে গেলে কি হবে? মূল থিওরিটা হচ্ছে এরকম, n চলকের একটা ইকুয়েশন n-1 ও তদর্ধ মাত্রিক অবজেক্টকে বোঝাবে। কথাটা শুনতে খুবই অবাক লাগছে, এটা আমি জানি, তাই জিনিসটাকে আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করব x = 1 এর সাহায্যে। যদি আমি বলি x = 1 এবং এটাকে আমি দেখতে চাই 1 ডাইমেনশনাল স্পেসে, তাহলে আমাকে একটা মাত্র অক্ষ আঁকতে হবে, অ্যান্ড দ্যাট ইজ আওয়ার নাম্বার লাইন বা সংখ্যা রেখা। সংখ্যা রেখায় যখন আমি দেখছি একদম মাঝখানে একটা 0 আছে, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে -1, এখানে -2, এখানে -3। এবার যদি আমি জিজ্ঞাসা করি x = 1 কি, এই জিনিসটা এখানে কি কোনো অক্ষের সমান্তরাল রেখা বা এরকম কিছু আসার সুযোগ আছে? না, কারণ আমি জানি যে আমাদের 1 ডাইমেনশনাল স্পেস মানে এই রেখার বাইরে, এই রেখাটার বাইরে আমার দৃষ্টিসীমার মধ্যে আর কিছুই নেই, এবং এই রেখাটা জাস্ট একটা মাত্র ফুললি কমপ্লিটলি এই লাইনটা নিজেই, এবং এই লাইনটা বাদ দিলে অসংখ্য বিন্দু দ্বারা গঠিত।
তাই আমি কখনোই কোনোভাবেই এই রেখার উপর আমি এই অক্ষটা ভিন্ন অন্য কোনো সেকেন্ড লাইনকে কিন্তু এখানে আমি অস্তিত্বশীল দেখাইতে পারবো না। তাই আমি শুধুমাত্র x=1 বলতে এখানে পাবো হচ্ছে একটা বিন্দু যখন আমি 1D স্পেসে আছি। এবার যদি আমি কথা বলি যে না আমি একটু 2 ডাইমেনশনাল স্পেসে চলে গেলাম, অর্থাৎ আমাদের x আছে y আছে, 2 ডাইমেনশনাল স্পেসে 2D অক্ষ ব্যবস্থায় চলে গেছি। এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে -1, এখানে -2 এরকমভাবে আসছে। এখানে 1, এখানে 2 লাইক দিস, এখানে -1, এখানে -2 এভাবে আর কি জিনিসটা আমাদের অ্যাডভান্স করছে। তাহলে আমরা আগের মতো x=1 যেটা ছিল x অক্ষের উপর সেটাকে আমি দিলাম। এবার 2 ডাইমেনশনাল স্থানাঙ্ক ব্যবস্থায় আমার শুধুমাত্র x না, যে কোনো একটা গ্রাফিক্যাল সিচুয়েশন বা গ্রাফিক্যাল কন্ডিশনের y এর উপরও ডিপেন্ডেন্সি থাকবে, ইনডিপেন্ডেন্সিও থাকতে পারে, কিন্তু ডিপেন্ডেন্সি আমরা সাধারণত মনে করব যে আছে। তো আমি যদি চিন্তা করি x=1 এই সমীকরণে x এর মান 2, 3, 4, 0 অন্য কিছু যদি বসার কথা চিন্তা করি, এই সমীকরণটাকে সিদ্ধ হচ্ছে না। তার মানে ভুজের মানটা 1। এবার কোটির মানটা চিন্তা করে, কোটির মান যদি আমি 0 বসাই এই সমীকরণে কি কোনো সমস্যা আছে? সমস্যা নেই। কেউ যদি ভাবে ভাই এখানে y নেই, একটা প্লাস ও একটা মাইনাস y, ধরো আমি দিয়ে দিলাম। এবার দেখো তো y এর মান যদি 0 বসার সমস্যা আছে? নাই। যদি 10 বসায় সমস্যা আছে? নাই। 20 বসায় সমস্যা আছে? নাই। তাহলে এই বিন্দুগুলোকে চিন্তা করি 1,0, 1,2, 1,-1 এরকম যতগুলো বিন্দু আছে। এবার যদি আমি এদেরকে কানেক্ট করতে থাকি, এবারে আমি কি পাবো? আমি হচ্ছে একটা স্ট্রেট লাইন পাবো। তার মানে যখন আমি এই সেম ইকুয়েশনটাকে একটা 2D স্থানাঙ্ক ব্যবস্থায় বিবেচনা করছি, এই সেম ইকুয়েশনটা আমাদের একটা স্ট্রেট লাইন ইন্ডিকেট করছে যা কিনা y অক্ষে সমান্তরাল। কিন্তু এটাও কি সবসময় সঠিক? না। এবারে যদি আমি বলি যে এবার আমার স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে ত্রিমাত্রিক, অর্থাৎ 3D স্থানাঙ্ক ব্যবস্থায় আমি চলে গেছি, তাহলে আমাদের এই রইল x অক্ষ, এই রইল y অক্ষ, এবং x থেকে y কে ক্রস করলে এই যে তোমরা সারফেসটা দেখছো, এই সারফেস থেকে উপরের দিকে, অর্থাৎ তোমরা যা স্ক্রিনের দিকে তাকাচ্ছো, স্ক্রিন থেকে তোমাদের মুখের দিকে আমরা যদি একটা লম্বাভাবে একটা কলম বা কিছু একটা ধরে দিতাম, তাহলে সেই বরাবর যে অ্যাক্সিসটা পেতাম সেটা হচ্ছে পজিটিভ জেড অ্যাক্সিস। তাহলে আমি জিনিসটাকে কিছুটা এরকমভাবে বোঝানোর চেষ্টা করি, এই দিক বরাবর আমাদের পজিটিভ জেড অ্যাক্সিসটা আসছে। এই হচ্ছে আমাদের পজিটিভ জেড অ্যাক্সিস। অ্যাজ বিফোর আমরা এখানে 1 দিচ্ছি, এখানে 2 দিচ্ছি, এখানে 3 দিচ্ছি, এখানে 1 দিলাম, এখানে 2 দিলাম, এখানে 3 দিলাম। ঠিক একইভাবে এই লাইনের উপরে কিন্তু আমাদের একটা 1 আছে, একটা 2 আছে, এরকমভাবে কিন্তু আমাদের লাইনগুলো আছে। আবার উল্টা দিয়ে গেলে এই বরাবর আমি মাইনাস সংখ্যাগুলোকে কিন্তু পেতেই থাকবো। এবারও যদি আমি বলি একদম প্রথমবারের মতো x=1 itself is a point, এটা 100% সত্য। কিন্তু আমাদের যেহেতু একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, তো আমাদের এখানে 3 টিউপল পয়েন্ট পাবো আমরা, অর্থাৎ আমাদের প্রতিটা পয়েন্টে আমাদের আলাদা আলাদা 3টা করে কোঅর্ডিনেট থাকবে, x, y এবং z কোঅর্ডিনেট। তো x কোঅর্ডিনেট আমি দেখছি 1 এর পরিবর্তে অন্য যে সংখ্যাকেই বসাই না কেন আমার এই ইকুয়েশনটাকে সিদ্ধ করতে পারে না। তার মানে এই ইকুয়েশনের মধ্যে x এর মান অবশ্যই 1 বসাইতে হবে। এবার চিন্তা করি y এর মধ্যে 1, 2, 3 আগের মতো যাই বসাই না কেন, তাতে কি আমার এই সমীকরণ কখনো হ্যাম্পার হচ্ছে না। যেহেতু হচ্ছে না, তার মানে আমরা কি বলবো? তার মানে আমরা বলতে পারবো হচ্ছে y এর মধ্যে যে কোনো বিন্দু আমি বসাইতে পারবো। তো আমি y বরাবর যে কোনো পয়েন্ট নিলাম। এই বরাবর আমরা দেখেছিলাম একটু আগে যে এটাকে একটা স্ট্রেট লাইন কনসিডার করা যায়। এবার আমি চিন্তা করি যে আমি যদি এই বরাবর একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করতে হবে। যদি আমি বলি যে স্ক্রিন থেকে এই এক বরাবর, এই একের উপরে তোমার কলমটাকে রেখে তুমি তোমার কলমটাকে দাঁড় করায় দাও, তাহলে দেখো তো জেড এর মানটা চেঞ্জ হবে। তুমি কলমের বিভিন্ন জায়গায় দাঁড়াচ্ছ মানে কি তোমার স্ক্রিন থেকে উপরে উঠে গেছে মানে কি, স্ক্রিন থেকে কখনো 1 মিটার, কখনো 2 মিটার, কখনো 10 সেন্টিমিটার, কখনো 5 সেন্টিমিটার বিভিন্ন পরিমাণে হাইটে উঠতেছে মানে কি আমার জেড এর মান চেঞ্জ হচ্ছে। তাতে করে আমার এক্স এর মানে কি কোনো পরিবর্তন আছে? না। তাহলে এবারে ব্যাপারটা কি, আমার এই জিনিসটা যেমন ওয়াই অক্ষের সাথে সমান্তরালভাবে আসতে পারে, ঠিক একইভাবে এটা কিন্তু আমার জেড অক্ষের সাথেও সমান্তরালভাবে যাইতে পারে। ইভেন এমন হতে পারে এক্স অক্ষ এবং জেড অক্ষ দুইটারই সমান্তরাল, আর এই দুইটা অক্ষের সাথে সমান্তরাল হওয়া মানে হচ্ছে নাথিং বাট এই জিনিসটা কমপ্লিট এক্স জেড যে প্লেনটা আছে এই পুরো প্লেনের সাথে জিনিসটা এখন আমাদের সমান্তরাল হয়ে যাবে। আর তখন আমি যে সিচুয়েশনটা পাবো তখন জিনিসটাকে দেখতে কিছুটা এরকম লাগবে। এবং এই অবস্থায় জিনিসটা কিন্তু আমার কোনো বিন্দুও না,
কোনো রেখাও না, বরং কমপ্লিটলি আমার একটা তল। 4, 5 বা আরও হায়ার ডাইমেনশন হাতে এঁকে করাটা সম্ভব না, কিন্তু এতক্ষণ ধরে আমরা যা যা বলছি এটাকে কিন্তু আমরা একটা এখন কাঠামোগত অবস্থায় আনতে পারি। এক্স ইকুয়ালস টু 1, যখন আমি 1D-তে ছিলাম এই জিনিসটা আমার কি ইন্ডিকেট করতে পারতো একটু চিন্তা করি। যখন আমি বলছিলাম এক্স ইকুয়ালস টু 1, এখানে আমার চলক আছে কয়টা? একটা চলক। এখানে যেহেতু আমার একটা চলক আছে, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কত আসে? 0 আসে। তার মানে এটা আমাদের 0 ডাইমেনশনাল একটা জিনিস ইন্ডিকেট করতে পারে, 1 ডাইমেনশনাল একটা জিনিস ইন্ডিকেট করতে পারে, 2 ডাইমেনশনাল ইন্ডিকেট করতে পারে, এবং এর চেয়ে হায়ার যত ডাইমেনশন সম্ভব সেগুলোকে ইন্ডিকেট করতে পারে। এটাও কিন্তু আমরা দেখে আসছি। যখন আমি 1D-তে চিন্তা করছিলাম জিনিসটা একটা বিন্দু ইন্ডিকেট করছিল, যখন আমি 2D-তে ছিলাম জিনিসটা আমাকে একটা রেখা ইন্ডিকেট করছিল যা ফার্স্ট ডাইমেনশনাল। যখন আমি 3D স্পেসে চিন্তা করছি জিনিসটা আমাকে একটা তলের দিকে ইন্ডিকেট করছে, এবং তল হচ্ছে ইটসেলফ দ্বিমাত্রিক। যদি আমি চতুর্মাত্রিক একটা কাঠামো কোনোভাবে আঁকাইতে পারতাম, তখন তোমরা দেখতে পারতা যে এই জিনিসটা আমাদের একটা ঘনবস্তু ইন্ডিকেট করতেছে। কথার কথা এক্স, ওয়াই, জেড, ডব্লিউ যদি আমি এরকম কথার কথা বসাইতাম, এক্স এর মান 1 এবং বাকি এই তিনটার সকল মানের জন্য জিনিসটা সত্য হইতে থাকতো, এবং সেই ক্ষেত্রে জিনিসটা আমাদের একটা ঘনবস্তুকে ইন্ডিকেট করতো। এবারে এইটার উপর বেস করে বাকিগুলো এরকম আমি আলাদা আলাদাভাবে এঁকে দেখাবো না, বাকি জিনিসগুলো আমি একটু বলে দিচ্ছি। y ইকুয়ালস টু mx প্লাস সি, এখানে আমাদের চলক কয়টা আছে? এখানে আমাদের দুইটা চলক আছে। দুইটা চলক মানে আমি যদি 2 থেকে 1 মাইনাস করি কত হয়? 1। তার মানে এটা আমাদের কোনো একটা 1D অবজেক্টকে ইন্ডিকেট করবে, 2D অবজেক্টকে ইন্ডিকেট করবে, এবং এর চেয়ে হায়ার ডাইমেনশনাল যে কোনো একটা অবজেক্টকে সে ইন্ডিকেট করবে, কিন্তু কোনো অবস্থাতে সে 0 ডাইমেনশনাল কোনো অবজেক্টকে ইন্ডিকেট করতে পারবে না। অর্থাৎ জিনিসটা আমাদের অ্যাটলিস্ট একটা সরল রেখা হবে, এর উপরে সে একটা তল হইতে পারে, একটা ঘনবস্তু হইতে পারে, কিংবা এর চেয়ে হায়ার ডাইমেনশনাল কোনো অবজেক্টও সে হইতে পারে। এরপরে আমি ডেসমস 3D-তে গিয়ে আমার এই যে কথাগুলো বললাম এগুলোর সপক্ষে গ্রাফগুলো কেমন হয় সেটা দেখাই দিচ্ছি। চলে আসলাম ডেসমস 3D-তে। আমি যদি এক্স ইকুয়ালস টু 1 দেই, যদি আমি এক্স ওয়াই প্লেনে চিন্তা করি অর্থাৎ 2 ডাইমেনশনালি চিন্তা করি, তাহলে আমরা দেখতেই পাচ্ছি জিনিসটাকে একটা স্ট্রেট লাইনের মতো দেখা যাচ্ছে। কিন্তু এই পুরো কাঠামোটাকে যদি আমি 3D-তে এক্সপ্যান্ড করে দেই, অ্যাজ আই টোল্ড ইউ, জিনিসটা কিন্তু আমাদের কি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এবং জেড অক্ষ উভয়টার সাথে সমান্তরাল আছে। তার মানে কি ওয়াই জেড যদি আমরা একটা তল বিবেচনা করতাম, সেই তলের সাথে সমান্তরালভাবে আমরা কিন্তু একটা কি পেয়ে যাচ্ছি? একটা তল পেয়ে যাচ্ছি। অর্থাৎ এই যে এক্স ইকুয়ালস টু 1, এটা কিন্তু আমাদের একটা তলের সমীকরণ। আবার আমাদের একটা বিন্দুও হইতে পারে, আমাদের একটা স্ট্রেট লাইনও হইতে পারে। এবার যদি আমি বলি y ইকুয়ালস টু mx প্লাস সি, কথা 3x প্লাস 6, এটা আমি যতক্ষণ পর্যন্ত এক্স ওয়াই প্লেনে আছে এই জিনিসটা কিন্তু আমাদের একটা স্ট্রেট লাইনের মতো কাজ করতেছে। কিন্তু যেই মুহূর্তে আমি এটাকে 3D বরাবর দেখবো, যেহেতু আমাদের দুইটা চলক, তার মানে 2 - 1 একমাত্রিক, অর্থাৎ অ্যাটলিস্ট একটা সরলরেখা ইন্ডিকেট করবে, কিন্তু আমি চাইলে এর চেয়ে হায়ার ডাইমেনশনের একটা অবজেক্টও দেখতে পারবো। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এটা 3D-তে এক্সপ্যান্ড করলে এটা কিসের রূপ নিছে? একটা প্লেনের রূপ নিছে। ক্লিয়ার? তার মানে আমি একটা ইকুয়েশনের মধ্যে আমি দুইটা চলক দিয়ে আমি যে বলতেছি যে জিনিসটা প্যারাবোলা বা হাইপারবোলা বা এরকম, এটা যে সবসময় আসলে আমি যেটা ভাবতেছি সেটাই হবে, ব্যাপারটা কিন্তু মোটেই এরকম না। এখানে আরও ডাইমেনশনাল কিছু এক্সপানশন আমাদের আছে, সেটা আমি কখনো দেখতে পাচ্ছি, কখনো পাচ্ছি না। যেমন আমি যদি এই জিনিসটা নিয়ে কথা বলি, আমি যতক্ষণ পর্যন্ত 3 ডাইমেনশনাল জিনিসটাকে দেখছি, আমি কিন্তু সুন্দর মতো আমি পুরো তলটাকে দেখতে পাচ্ছি। কিন্তু আমি যদি এখানে ক্লিক করে জাস্ট এক্স ওয়াই তলটাকে দেখি, এবার কিন্তু আমি এই ছবিটা দেখে বুঝতেই পারবো না যে এখানে যে আদৌ আমাদের একটা তৃতীয় কোনো তল ছিল, কারণ আমি এক্স ওয়াই তল বাদে এটার সাথে নৈকতলীয় না এরকম কোনো তলকে কিন্তু আমার পক্ষে দেখা সম্ভব না। কিন্তু যখন আমি 3D-তে গেছি তখন আমি দেখতে পাচ্ছি কি এখানে আরও কিছু আছে, বাট যতক্ষণ আমি এক্স ওয়াই তল বরাবর দেখতেছি ততক্ষণ পর্যন্ত কি এটা কিন্তু একটা স্ট্রেট লাইনের মতোই আচরণ করতেছে। রাইট? তার মানে আমি যখন একটা দ্বিঘাত সমীকরণ দেখছিলাম এতক্ষণ পর্যন্ত যে y ইকুয়ালস টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c, ততক্ষণ পর্যন্ত জিনিসটাকে দেখে আমি খুব সুন্দর মতো বলছিলাম যে জিনিসটা হচ্ছে আমাদের একটা প্যারাবোলা। বাট এটা আমার 3D-তেও কি আদৌ প্যারাবোলিক শেপে থাকবে কিনা, কিংবা কমপ্লেক্স প্লেনে গেলে জিনিসটা আমাদের প্যারাবোলিক থাকবে কিনা, এটা কিন্তু আমাদের জন্য
পুরোপুরি সার্টেন না। এবারে আমরা এই জিনিসটার উপর বিস্তারিতভাবে আলোচনা করব এবং এইটাকেই আমরা বলতে যাচ্ছি হচ্ছে মেথড 2। সো এবার সেকেন্ড মেথড দিয়ে আমরা জিনিসটাকে সলিউশন করার চেষ্টা করি। আমাদের প্রশ্নটা হচ্ছে টি স্কোয়ার মাইনাস 2ic প্লাস 2 ইকুয়ালস টু 0। যেহেতু আমরা 3 ডাইমেনশনালে যাচ্ছি, 3 ডাইমেনশনের ক্ষেত্রে সাধারণত জেডকে নির্ভরশীল চলক হিসাবে দেখানো হয়। এক্স ওয়াই পরস্পর নির্ভরশীলও হইতে পারে, অনির্ভরশীলও হইতে পারে, এটা একটা কনভেনশন। সো কনভেনশনালে যেহেতু আমাদের ডিপেন্ডেন্ট চলক হচ্ছে জেড, তাই আমি এই জিনিসটাকে জেড দ্বারা প্রকাশ করতেছি। জেড ইকুয়ালস টু টি স্কোয়ার মাইনাস 2ic প্লাস 2। জেড দ্বারা আগেই না করে এটাকে প্রাথমিকভাবে আমি এফ অফ টি দ্বারা প্রকাশ করে ফেলি, তাহলে জিনিসটা বুঝতে একটু সুবিধা হবে। এফ অফ টি দ্বারা প্রকাশ করছি, তাহলে এফ অফ টি ইকুয়ালস টু আমাদের চলে আসে হচ্ছে টি স্কোয়ার মাইনাস 2ic প্লাস 2। এবারে এটাকে অ্যাজ বিফোর যদি আমি ভাঙি, তাহলে আমরা যে যে অংশ পাবো সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 প্লাস আই ইন্টু 2xy মাইনাস 2y। এবারে আমাদের এই পুরো গ্রাফের যদি সমাধানটা আমাদের দরকার হয়, তাহলে আমাদের অ্যাকচুয়ালি কি করা লাগবে সেটা নিয়ে একটু কথা বলি। আমাদেরকে প্রথমত এটার রিয়েল যে পার্টটা আছে সেটা নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ আমাদের প্রথমত যেটা লাগবে সেটা হচ্ছে রিয়েল পার্ট অফ এফ অফ টি ইকুয়ালস টু একটা ইকুয়েশন, এটা আমাদের নেওয়া লাগবে। ইমাজিনারি কম্পোনেন্ট অফ এফ অফ টি ইকুয়ালস টু সামথিং, এটা আমাদের নেওয়া লাগবে। এবং তৃতীয়ত আমাদের এফ অফ টি যেখানে বসাইছি সেখানে আসলে কি থাকার কথা, আমরা যেখানে এফ অফ টি লিখছি সেখানে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের থাকা উচিত 0। মানে এফ অফ টি এটাকে 0 কখন পাবো এটাই কিন্তু আমরা সমাধান করছি। তাই চূড়ান্তভাবে আমাদের এফ অফ টি ইকুয়ালস টু 0। এই তিনটা জিনিস সমাধান করার জন্য আমাদের প্রত্যেকটা ফাংশনকে আমরা জেড আকারে ধরে নিচ্ছি। অর্থাৎ রিয়েল পার্ট অফ এফ অফ টি, এই পুরোটাকে আমি জেড ধরে নিচ্ছি। তাই জেড ইকুয়ালস টু রিয়েল পার্ট অফ এফ অফ টি, এটাকে লিখলে আমি পাবো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 2। সেকেন্ডলি জেড ইকুয়ালস টু ইমাজিনারি কম্পোনেন্ট অফ এফ অফ টি, এটাকে আমরা লিখতে পারবো ইকুয়ালস টু 2xy মাইনাস 2y। এবং থার্ডলি এফ অফ টি ইকুয়ালস টু 0, কিন্তু আমি বলছি কি প্রত্যেকটা ফাংশনকে আমরা জেড ধরে নিব, তাই আমরা জেড ইকুয়ালস টু ধরে নিচ্ছি 0। এই তিনটার যে সলিউশন এটাই হবে হচ্ছে আমাদের চূড়ান্ত অ্যান্সার। তাহলে এবারে আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করি এই জিনিসটা আমাদের 3 ডাইমেনশনালি কেমন দেখা যায়। শুরুতে আমি চলে আসছি জেড ইকুয়ালস টু এক্স স্কোয়ার এবং এইটা দেখতে মোটামুটি সবারই মনে হচ্ছে কিন্তু কি, যখন আমি জেড এক্স প্লেন বরাবর দেখছি এটা কিন্তু একটা প্যারাবোলাই আছে, মাইনাস 2x প্লাস 2। স্টিল এটা কিন্তু আমাদেরকে একটা প্যারাবোলা এবং এটা কিন্তু আমাদের ছেদ করা নাই অক্ষকে, তার মানে কি এখানে আমাদের কিন্তু স্বাভাবিকভাবে এটার সমাধানটা দেখতে পাচ্ছি না। এবার এটার আমরা 3D এক্সপানশন দেখব। 3D এক্সপানশন এভাবে দেখলে কিন্তু আমাদের দেখলে মনে হবে যে এটা তো এভাবেও ছেদ করতেছে না ওইভাবেও ছেদ করতেছে না, কিন্তু আই রিপিট আমরা কিন্তু 3D এক্সপানশনটা কমপ্লেক্স প্লেন বরাবর দেখছি এবং কমপ্লেক্স প্লেনে কিন্তু জিনিসটা এক্স প্লাস ওয়াই আকারে নাই, বরং এক্স প্লাস আই ইন্টু ওয়াই আকারে আছে। যদি সেভাবে বসাই তাহলে আমরা এক্স প্লাস আই ওয়াই বসানোর কারণে যে মানগুলো পাইছিলাম সেই মানগুলো এখানে আমরা দিয়ে দিচ্ছি। তো আমাদের 3টা গ্রাফ চলে আসে, 3টা গ্রাফকে আমি একে দেখাই দিচ্ছি। প্রথম গ্রাফ জেড ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 2। এবারে যদি ভালো মতো খেয়াল করি তাহলে আমরা একটা জিনিস কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে গ্রাফটা ছিল এখানে আমি ওয়াইয়ের মানটাকে খুব ছোট করে দিই। আমি যদি শুধুমাত্র প্রথম গ্রাফটাকে দেখি, প্রথম গ্রাফটা কিন্তু দেখতে কিছুটা এরকম, অলরাইট। কিন্তু এটাকে যদি কমপ্লেক্স প্লেন বরাবর এক্সপান্ড করি
তাহলে দেখা যাবে আমাদের যেটা আছে এইটুকু কিন্তু আছে, এইটুকু কিন্তু হারায় যায় না, এইটুকু আছে, কিন্তু এইটার সাথে পুরো সিস্টেমটা আমাদের এখন এইভাবে এক্সপান্ড করতেছে। অর্থাৎ 3 ডাইমেনশনালি অ্যাকচুয়ালি আমাদের দ্বিঘাত সমীকরণে বিস্তৃতি কিন্তু এরকম, কিন্তু আমরা y=0 বসায় ফেলি জাস্ট 2 ডাইমেনশনালের মধ্যে, সেই কারণে কিন্তু আমরা এই পুরো সিচুয়েশনটা দেখতে পারি না। কিন্তু যদি আমরা দেখতে পারতাম কোনোভাবে, তখন কিন্তু আমরা জিনিসটাকে আসলে এইরকম একটা চেহারায় দেখতে পারতাম। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের রিয়েল অংশটার জন্য গেল। এবার আমরা হচ্ছে ইমাজিনারি কম্পোনেন্টের জন্য একটু দেখার চেষ্টা করি। সো ইমাজিনারি কম্পোনেন্টের জন্য আমি 3 নাম্বার লাইনে চলে যাচ্ছি। z = 2xy - 2y। এটাকে আমি গ্রিন কালার দিয়ে দেখাই দিই। এই হচ্ছে আমাদের ইমাজিনারি কম্পোনেন্ট। ইমাজিনারি কম্পোনেন্টের গ্রাফটা দেখতে হবে কিছুটা এরকম, এবং আমরা যদি লক্ষ্য করার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের এই যে গ্রাফটা ছিল, এই গ্রাফটার সাথে কিন্তু এইটার কোনো রকম সংযোগ নাই, এবং ঠিক এই কারণেই আমাদের রিয়েল ফিল্ডে আমরা কিন্তু সমাধানটাকে গ্রাফিক্যালি 2 ডাইমেনশনালি দেখতে পাই না। কারণ 2 ডাইমেনশনালি আমাদের যে অংশটা ছিল সেটা ছিল আমাদের এই সিলভার কালার দিয়ে আমি যেটাকে মার্ক করছি সেই গ্রাফটা, এবং সেই গ্রাফটাকে কিন্তু আমাদের এই গ্রিন কালারের গ্রাফটা কোনোভাবেই ছেদ তো দূরের কথা, টাচও করতেছে না। কিন্তু আমরা জানি যে আমরা যদি 3Dতে কমপ্লেক্স প্লেন সহকারে জিনিসটাকে এক্সপান্ড করি তাহলে কিন্তু আমাদের সিলভার কালার অংশটার সাথে আরও কিছু অংশ আসবে, যেটাকে আমি রেড কালারে দেখাইছি, এবং এটা কিন্তু আমাদের ছেদ করতেছে, একটা দুইটা না অনেকগুলো অংশ জুড়ে ছেদ করতেছে, যেটা বেসিক্যালি লাইন আসবে। এবারে আমরা দেখবো হচ্ছে আমাদের থার্ড অংশ, অর্থাৎ z = 0 জন্য। এবার যদি দেখি আমাদের 3টা আলাদা আলাদা প্লেন আছে, এবং আমরা জানি 3টা আলাদা প্লেন পরস্পরকে অলওয়েজ একটা মাত্র বিন্দুতে ছেদ করবে, একাধিকও করতে পারে, বাট যেই জায়গাগুলোতে ছেদ করবে সেখানে 3টা প্লেনের কমন ছেদের জায়গাটায় একটা বিন্দু পাওয়া যাবে। তো এবার যদি আমরা বিন্দুগুলোর স্থানাঙ্ক একটু দেখার চেষ্টা করি তাহলে আসলে করি খুব সুন্দর মতোই বোঝা যাচ্ছে জিনিসটা। তাহলে দেখাই, এই যে দেখি আমাদের এক্স অক্ষ বরাবর কিছু মান কিন্তু দেওয়া আছে, আশা করি দেখা যাচ্ছে। যদি এক্স অক্ষ বরাবর চিন্তা করি, এক্স অক্ষ বরাবর আমাদের মান হচ্ছে 1, ওয়াই অক্ষ বরাবর আমাদের মান একবার আছে +1, একবার আছে -1। এই হচ্ছে আমাদের ছেদবিন্দুগুলো। আমি হচ্ছে জিনিসটাকে একটু স্ক্রিনশট নিয়ে পরে আমি আমার প্যাডের মধ্যে জিনিসটাকে দেখাই, তাহলে আই গেস দেখতে একটু সুবিধা হয়। এই হচ্ছে আমাদের গ্রাফগুলো, এবং এই গ্রাফ থেকে যদি এখন আমরা বের করার চেষ্টা করি তাহলে আমরা দেখতেই পাচ্ছি আমাদের এই নীল কালার, সবুজ কালার এবং লাল কালার এই 3টাই ছেদ করছে হচ্ছে আমাদের এই একটা পয়েন্টে এবং এই একটা পয়েন্টে। আর এই পয়েন্টটা আমি জানি যে এই এক্স ওয়াই বলতে কিন্তু আমি নর্মাল বাস্তব এক্স ওয়াই বোঝাচ্ছি না, এইটা হচ্ছে আমাদের রিয়েল অ্যাক্সিস এবং এইটা হচ্ছে আমাদের ইমাজিনারি অ্যাক্সিস। অর্থাৎ আমরা কিন্তু ইমাজিনারি প্লেন বরাবরই জিনিসটাকে এক্সপ্যান্ড করছি, কারণ এই যে আমরা লাইনগুলো লিখছি এখানে কিন্তু আমরা আই সহকারেই লিখছি। তার মানে আমাদের ব্লু কালারের প্লেনটা কিন্তু আমাদের কমপ্লেক্স প্লেন। তাহলে এই অবস্থায় আমাদের এই যে 1,1 পয়েন্ট আছে এটাকে কিন্তু আমরা 1,1 লিখবো না, আমরা এটাকে লিখবো হচ্ছে 1 + i। ঠিক একইভাবে এটাকে আমরা লিখবো হচ্ছে 1 - i, এবং এইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল এক্সপ্লেনেশন যে কিভাবে আমরা জটিল বিন্দুকে গ্রাফিক্যালি দেখাইতে পারি। আমি মেথড 1 যেটা দিছিলাম, মেথড 1 অ্যাকচুয়ালি এই মেথডটারই একটা শর্টকাট। এই জিনিসটাকে একটু বোঝানোর জন্য আমি আবারও গ্রাফে চলে যাচ্ছি, এবং আমি প্রতিটা ইকুয়েশনে যেন আমার শুধুমাত্র পুরো জিনিসটা এক্স ওয়াই প্লেন বরাবরই দেখা যায় সেই জন্য আমি জেডের উপর শর্ত দিয়ে দিচ্ছি। জেডের মানটাকে খুব ছোট করে দেওয়ার জন্য আমি শর্ত হিসাবে অ্যাড করে দিচ্ছি মডুলাস জেড <= 0.01। এই জিনিসটার উপর শর্ত দেওয়ার দরকার নাই, বিকজ আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে আমাদের কিন্তু এখানে z = 0 দেওয়াই আছে। আর যেহেতু আমি এই প্লেনের উপরে দেখছি তাই এটাকে আপাতত আমি উধাও করে দিচ্ছি। এবার যদি আমি এই গ্রাফটাকে একটু ভালো মতো দেখতে বলি, একে একটু মোটা করলে ভালো হয় কারণ খুব একটা দেখা যাচ্ছে না, বেশি পাতলা হয়ে গেছে। এবার যদি লক্ষ্য করি এই যে আমাদের গ্রাফটা আছে, ভালো মতো খেয়াল করি, এই যে গ্রাফটা আছে আশা করি একটু একটু দেখা যাচ্ছে, এই গ্রাফটা এবং আমাদের এই যে গ্রাফটা,
যদি একটু ভালো মতো লক্ষ্য করি এই গ্রাফটা এবং এই গ্রাফটা কিন্তু এখন ভাইয়া অবিকল এক। একটু খেয়াল করি আমরা, যদি একটু জুম করে দিই, এই যে আমাদের 2 স্কেলিংটাকে একটু মিলাই দিই, এই যে একটু খেয়াল করি আমাদের কিন্তু 0 থেকে 2 এর মাঝামাঝি আমাদের কিন্তু দুইটা গ্রিন জায়গা ছেদ করছে এবং আমাদের এই গ্রাফে কিন্তু সেম আমাদের কিন্তু এই জায়গাতে জিনিসটা কিন্তু ছেদ করছে। অ্যাডিশনালি আমরা দেখতে পাচ্ছি একটা হাইপারবোলিক পোর্শন আছে, এখানে যেরকম আছে এখানে কিন্তু সেম ভাবে আছে। তার মানে আমরা কিন্তু বুঝতেই পারছি ভাইয়া যে আমরা প্রথম যে মেথডটা করছিলাম সেটা কিছুই না, সেটা হচ্ছে আমাদের এই পুরো যে 3 ডাইমেনশনাল ফিগারটা ছিল, এই 3 ডাইমেনশনাল ফিগারটার কতটা অংশ আমি 2 ডাইমেনশনালি এক্স ওয়াই প্লেনের উপর দেখতে পারবো, অর্থাৎ কমপ্লেক্স প্লেনের উপর দেখতে পারবো সেই জিনিসটা। এবং এই হচ্ছে আমাদের পুরো প্রসেস, যে কিভাবে আমরা 3Dতে আমাদের এই পুরো সমাধানটাকে, অর্থাৎ আমার 1 + i 1 - i এই জটিল অংশগুলোকে আমরা ভিজুয়ালাইজ করতে পারি। এবার তোমাদেরকে একটা কাজ দিয়ে দিচ্ছি, আমি 2টা মেথড দেখিয়েছি, তোমাদের 2টা মেথড দরকার নাই, শুধুমাত্র প্রথম মেথড অথবা দ্বিতীয় মেথড যেটা তোমরা এনজয় করো বা যেটা তোমাদের কাছে কমফোর্টেবল মনে হয় ওই মেথডটাই ব্যবহার করে এই ইকুয়েশনের সমাধানগুলো কি তুমি দেখাতে পারবা গ্রাফিক্যালি। সমাধানগুলো কত কত আসবে এটা আমি ক্যালকুলেটর দিয়ে দেখাই দিচ্ছি। যদি আমরা ক্যালকুলেটর দিয়ে সলভ করি আমরা পাচ্ছি হচ্ছে 1 + i 1 - i এবং 3, এই হচ্ছে আমাদের এটার অ্যান্সার। সবাই একটু অবশ্যই আগে নিজে চেষ্টা করবা যে এটা কিভাবে বের করা যায়, তারপর পারলে তো ভালোই, গ্রাফিক্যালি যদি এটা খুঁজে পাও, আর না পারলেও সমস্যা নাই, আমি এখানে পুরো ম্যাথটা করে দিব না, জাস্ট সমাধানটা দেখাই দিব। আমি মেথড 1 দিয়ে সমাধানটা দেখাই দিচ্ছি, কেউ যদি চাও মেথড 2তেও অ্যাপ্লাই করতে পারো। এই আমি সমাধান দিয়ে দিয়েছি এবং আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের রেড কালার এবং গ্রিন কালার, মানে আমাদের যে 2টা গ্রাফকে আমার সমাধান করার কথা সেই 2টা গ্রাফ থেকে আমাদের 3টা ছেদবিন্দু আসছে 1 1 1 - 1 এবং 3 0। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে আমাদের টি এর ভ্যালুটা চলে আসবে হচ্ছে x + iy। x এর মান যখন 3 0, মানে x এর মান যখন 3 y এর মান যখন 0 তখন অ্যান্সার হচ্ছে 3, x এর মান যখন 1 y এর মান যখন 1 তখন অ্যান্সার হচ্ছে 1 + i এবং 3 নাম্বার অ্যান্সারটা হচ্ছে 1 - i। এখানে এটা সবাই অবশ্যই হাতে হাতে চেষ্টা করবা। এখানে আমার একটা খুবই সুন্দর একটা মেসেজ দেওয়া আছে, মেসেজটা সবাই একটু লক্ষ্য করি। মেসেজটা হচ্ছে এই, খেয়াল করো, তোমরা হয়তো ভাবতে পারো যে ভাই এই যে ইকুয়েশনটা আছে এটা তো অ্যাকচুয়ালি আমাদের এই সমীকরণটা সমাধান, ঠিক আছে এটারই আনসার, কিন্তু তাও কেমন জানি মনে হচ্ছে মানে এইখান থেকে কোনোভাবে আমাদের এইরকম একটা চেহারা কি পাওয়া যায়। চলো আমাদের টি এর জায়গায় অন্য কিছু থাকো, কারণ টি এর জায়গায় মনে করেন আমি ধরলাম টি = k, তাহলে আমার টি এর জায়গায় কে আসবে, এটা কোনো সমস্যা নাই। কিন্তু অ্যাকচুয়ালি এই চেহারাটা কি পাওয়া সম্ভব? অ্যাকচুয়ালি আসলে সম্ভব, কারণ দেখো ভাইয়া এই যে সমীকরণটা আছে এখানে আমি সমস্ত বাস্তব অংশকে x দ্বারা এবং সকল ইমাজিনারি কম্পোনেন্টকে y দ্বারা ইন্ডিকেট করছি। একই সাথে পুরো জিনিসটা সলভ করার পরে এটুকু বাস্তব হয়েছে, এটুকু ইমাজিনারি হয়েছে, তাই না? এবার যদি আমি চিন্তা করি যে আমাদের এই পুরো অংশে ইমাজিনারি কম্পোনেন্টে 0 আসবে, একই সাথে y = 0 আসবে, তাহলে দেখো তো চেহারাটা কেমন আসে। এই পুরোটা চলে যায়, এইটা চলে যায়, যেহেতু y এর মান 0, এইটা চলে যায়, তাহলে চেহারাটা কেমন আসে। এই অংশটা একটু রিড করে ফেলো, x³ - 5x² + 8x - 6 = 0। এবার এইটার সমাধান আর এইটার সমাধান কিন্তু হুবহু সেম। তাহলে এক্সট্রা অংশগুলো আমরা কেন আনলাম? কারণ এই জায়গায় x এর ভিতরেই আমার কি রিয়েলও আছে ইমাজিনারিও আছে, অর্থাৎ আমার একই সাথে রিয়েল ইমাজিনারি বের করতে হচ্ছে, যেটা শুধুমাত্র রিয়েল প্লেনে বের করাটা আমাদের টাফ। কিন্তু আমরা জানি x + iy এই পুরো জিনিসটা রিয়েল না হইলেও ইন্ডিভিজুয়ালি x y এদের প্রত্যেকে হচ্ছে রিয়েল। তাই আমি এখানে টিএ কে x + iy আকারে ভেঙে রিয়েল এবং আলাদা অংশ দুইটাকে আলাদা করে নিছি এবং তারপরে তাদেরকে একই গ্রাফে তাদেরকে প্লেস করে দিছি, যার ফলে আমরা কিন্তু আমাদের এই চূড়ান্ত সমাধানটা পেয়ে গেছি। তার মানে আমরা যে সমাধানটা করছি 2D প্লেনেও এটাও কিন্তু আমাদের ইলজিক্যাল না, বরং 100% লজিক্যাল। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। স্টে টিউন উইথ প্রজন্ম। আসসালামু আলাইকুম।